নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো যে সকল বন্ধুরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন করছেন কিংবা আপনারা প্রাইমারি টেট কোয়ালিফাই করেছেন, ইন্টারভিউর জন্য প্রিপারেশন করছেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যে সকল বন্ধুরা প্রাইমারি টেট এক্সাম দিবেন কিংবা ইন্টারভিউ দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব গার্ডনারের বহুমুখী তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, যেটা কে বলেছেন? হাওয়ার্ড গার্ডনার। তো আমরা চলে আসবো নিচে এবং যে হাওয়ার্ড গার্ডনার কোথায় ছিলেন, কি ছিলেন, সে বিষয়ে দেখে নেব। তো লেখা রয়েছে, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্সের অধ্যাপক এবং মনস্তাত্ত্বিক ডাক্তার হাওয়ার্ড গার্ডনার 1983 সালে বহুমুখী বুদ্ধির বা থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা উল্লেখ করেন। অর্থাৎ যে হাওয়ার্ড গার্ডনার ছিলেন, তিনি কোথাকার অধ্যাপক ছিলেন? না, হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের অধ্যাপক ছিলেন এবং কি ছিলেন? মনস্তাত্ত্বিক। তিনি কত সালে বহুমুখী বিদ্যার যে কথা বলেছেন, সেটা বলেছেন 1983 সালে তিনি বহুমুখী বিদ্যার কথা বলেছেন, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। নিচে চলে আসবো, হাওয়ার্ড গার্ডনার কি মনে করতেন? না, গার্ডনার মনে করেন মানুষের মধ্যে ন্যূনতম 7 রকমের বুদ্ধি রয়েছে। অর্থাৎ হাওয়ার্ড গার্ডনার কি মনে করতেন? যে মানুষের মধ্যে 7 রকমের বুদ্ধি রয়েছে, যা বাহ্যিক পরিবেশের সঙ্গে ভিন্ন ভিন্ন মিথস্ক্রিয়ার মধ্যে দিয়েই যার প্রতিফলন ঘটে। ব্যক্তিমাত্রই 7 রকমের বুদ্ধির অধিকারী। পরবর্তীকালে 1990 সালে তিনি আরও একটি বুদ্ধির কথা যুক্ত করেন। অর্থাৎ হাওয়ার্ড গার্ডনার মনে করতেন যে মানুষ যে রয়েছে, অর্থাৎ আমরা যে রয়েছে, আমাদের মধ্যে ন্যূনতম 7 ধরনের বুদ্ধি রয়েছে। সেই বুদ্ধিগুলো কি করে? না, যা বাহ্যিক পরিবেশের সঙ্গে ভিন্ন ভিন্ন মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে যার প্রতিফলন ঘটে। অর্থাৎ যে বুদ্ধিগুলো রয়েছে, অর্থাৎ তিনি মনে করতেন যে মানুষের মধ্যে যে ন্যূনতম 7 রকমের বুদ্ধি রয়েছে, সেটা বাহ্যিক পরিবেশের সঙ্গে ভিন্ন ভিন্ন মিথস্ক্রিয়ার মাধ্যমে তার প্রতিফলন ঘটে। তারপর নিচে যে 8 রকম বুদ্ধি তিনি বলেছেন 1990 সালে, যেটা আরেকটা বুদ্ধি অ্যাড করে তিনি যে 8 রকমের বুদ্ধির কথা বলেছেন, সেগুলো নিচে পরপর আলোচনা করা হয়েছে। ফার্স্ট 1 নম্বর যেটা বুদ্ধির কথা বলেছেন, সেটা বলছেন ভাষাগত বুদ্ধি, যাকে কি বলা হয়? লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। 2 নম্বর রয়েছে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি, মিউজিক্যাল। 3 নম্বর রয়েছে যুক্তি গাণিতিক বুদ্ধি, অর্থাৎ লজিক্যাল ম্যাথামেটিক্যাল। 4 নম্বর রয়েছে শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি, যাকে আমরা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বলি। 5 নম্বর রয়েছে স্থানিক বুদ্ধি বা স্প্যাটিয়াল ইন্টেলিজেন্স এবং 6 নম্বর রয়েছে আন্তঃব্যক্তি বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এবং 7 নম্বর রয়েছে অন্তঃব্যক্তি বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এবং 8 নম্বর রয়েছে প্রাকৃতিক বুদ্ধি বা ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স। তো এই যে 8 রকমের বুদ্ধি রয়েছে, এর মধ্যে সিটেট বলুন, প্রাইমারি টেট বলুন কিংবা স্টেট টেট বলুন, যে কোনো টেটের এক্সাম বলুন, প্রাথমিক স্কুলের, সেখানে এই যে 8 রকমের বুদ্ধির কথা বলেছেন তার মধ্যে থেকেই আসে। দেখে নেবেন, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে লাস্টের 4টা, অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত, এগুলোর মধ্যে আপনারা কোশ্চেন পাবেনই। তো আমরা চলে আসবো পরে এবং যে ডিটেলসে রয়েছে এই বুদ্ধিগুলোর, তিনি কি বলেছেন, এর মধ্যে কোন কোন বুদ্ধি পড়ছে, সেগুলো দেখে নেব। ফার্স্ট রয়েছে 1 নম্বর ভাষাগত বুদ্ধি, যেটাকে আমরা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বলি, যেখানে কি বলছে? মনের ভাব প্রকাশ করতে এবং অন্যকে বুঝতে ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে। অর্থাৎ ভাষাগত বুদ্ধি কাকে বলে? যে মনের ভাব প্রকাশ করতে এবং অন্যকে বুঝতে যে আমরা ভাষা ব্যবহার করি, সেই ক্ষমতাটাকে বলা হয় ভাষাগত বুদ্ধি। নিজেকে প্রকাশ করতে ভাষা ব্যবহারের ক্ষমতা এবং তথ্য সংরক্ষণের উপায় হিসাবে ভাষার ব্যবহারে এই বুদ্ধির অন্তর্গত। গার্ডনারের মতে লেখক, কবি, আইনজীবী এবং বক্তাগণের মধ্যে এই শ্রেণীর অধিক পরিমাণ দেখা যায়। অর্থাৎ কোশ্চেনে আসতে পারে যে ভাষাগত বুদ্ধির কোনো একটা টপিক তুলে দিল, যে মনের ভাব প্রকাশ করতে এবং অন্যকে বুঝতে কারা ব্যবহার করেন, যেখানে এমসিকিউ টাইপের কিছু যেমন লেখক, কবি, আইনজীবী এরকম অপশন দিয়ে দেবেন, সঙ্গীতকার দিয়ে দেবেন। সেটার মধ্যে থেকে যদি এটা ডিটেলসে না পড়া হয়, তাহলে সেই কোশ্চেনগুলো করতে পারবে না। অর্থাৎ ভাষাগত বুদ্ধি কাকে বলে, ভাষাগত বুদ্ধির মধ্যে কারা কারা পড়ছে। দেখো, ভাষাগত বুদ্ধি কাকে বলেন? না, মনের ভাব প্রকাশ করতে এবং
অন্যকে বুঝতে ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে। তারপর বলছে নিজেকে প্রকাশ করতে ভাষা ব্যবহারের ক্ষমতা এবং তথ্য সংরক্ষণের উপায় হিসাবে ভাষার ব্যবহারের এই বুদ্ধির অন্তর্গত। পূর্ণচ্ছেদ তারপর রয়েছে গার্ডেনারের মতে লেখক, কবি, আইনজীবী এবং বক্তাগণের মধ্যে এই শ্রেণীর অধিক পরিমাণ দেখা যায়। চলে আসবো 2 নম্বর, যেটা বলছে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স বা নলেজ বলতে পারেন, যেখানে বলছে সঙ্গীতের ভাষায় চিন্তা করা, সঙ্গীতের তাল বোঝা এবং সেই নিয়ে কাজ করার ক্ষমতায় এ বুদ্ধির প্রয়োজন। যেসব ব্যক্তির বুদ্ধি অধিক তারা খুব সহজেই সঙ্গীত মনে রাখে তাই নয়, তারা মন থেকে সঙ্গীত সৃষ্টি করতে পারে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি যে যারা এর মধ্যে পড়েন তারা কি করেন না, অধিক বুদ্ধি থাকলেই যে তারা কোনো সঙ্গীত মনে রাখতে পারবেন তা নয়, তারা মন থেকে সঙ্গীত সৃষ্টি করতেও পারবেন। তাহলে পুরোটা কি বলছে? পুরোটা বলছে যে সঙ্গীতের ভাষায় চিন্তা করা, সঙ্গীতের তাল বোঝা এবং সেই নিয়ে কাজ করার ক্ষমতায় এ বুদ্ধির প্রয়োজন। যেসব ব্যক্তির বুদ্ধি অধিক তারা খুব সহজেই সঙ্গীত মনে রাখে তাই নয়, তারা মন থেকে সঙ্গীত সৃষ্টি করতে পারে। 2 নম্বর। 3 নম্বর বলছে যুক্তি গাণিতিক বুদ্ধি অর্থাৎ লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স বা নলেজ। এখানে বলছে যুক্তিভিত্তিক সমস্যা বিশ্লেষণে, গাণিতিক কাজে এবং বিজ্ঞানসম্মত অনুসন্ধানে এই বুদ্ধির প্রয়োজন। এই বুদ্ধি বিজ্ঞান ও গাণিতিক চিন্তনে বিশেষভাবে ব্যবহৃত হয়। বিজ্ঞানী ও গণিতবিদ যেভাবে কাজ করেন এই বুদ্ধি সেইভাবে সক্রিয়। অর্থাৎ যে যুক্তি গাণিতিক বুদ্ধি রয়েছে সেখানে বলছে যে যুক্তিভিত্তিক সমস্যা বিশ্লেষণে, গাণিতিক কাজে এবং বিজ্ঞানসম্মত অনুসন্ধানে এই বুদ্ধির প্রয়োজন। এই বুদ্ধি বিজ্ঞান এবং গাণিতিক চিন্তনে বিশেষভাবে ব্যবহৃত হয়। বিজ্ঞানী ও গণিতবিদ যেভাবে কাজ করেন এই বুদ্ধি সেইভাবে সক্রিয় হয়। অর্থাৎ এই যে যুক্তি গাণিতিক বুদ্ধি কারা ব্যবহার করেন বা কারা কাজ করেন না, এই বুদ্ধি কাজ করেন বিজ্ঞানী এবং গণিতবিদ। যারা গণিতবিদ রয়েছেন তারা এই বুদ্ধির ব্যবহার করেন এবং যারা বিজ্ঞানী রয়েছেন। চলে আসবো 4 নম্বর কোশ্চেন, যেখানে 4 নম্বর যে বুদ্ধির কথা বলা হয়েছে সেখানে কি বলছে না, 4 নম্বর কোশ্চেন বুদ্ধিতে বলা হয়েছে যে শারীরিকভাবে বা সঞ্চালনগত বুদ্ধি অর্থাৎ বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এখানে বলছে এই বুদ্ধি মানসিক ক্ষমতা ও দৈহিক সঞ্চালনমূলক সমন্বয় সাধন করে। অ্যাথলেটিক, সম্পাদনমুখী শিল্পে বিশেষ করে নৃত্যে এই ধরনের বুদ্ধি প্রয়োগ হয়, অর্থাৎ ডান্স। এখানে উল্লেখ থাকতে পারে ডান্স কোন, হাওয়ার্ড গার্ডনারের কোন বুদ্ধির মধ্যে ডান্সকে আমরা রাখছি বা রাখতে পারি। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে, মানে যার মধ্যে পড়বে সেটা হবে শারীরিকভাবে সঞ্চালনগত বুদ্ধি বা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। আপনাদের যে বাংলা যে টার্মটা রয়েছে যে শারীরিকভাবে বা সঞ্চালনগত বুদ্ধি, এর সাথে সাথে অবশ্যই যে ইংলিশ টার্মটা রয়েছে সেটা মনে রাখবে। কোনো সময় এমন হয় না বাংলা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের যে ইংলিশ টার্মটা রয়েছে পাশে সেটাতে কাজে লাগবে। তাহলে শারীরিকভাবে বা সঞ্চালনগত যেটা বুদ্ধির কথা বলা হচ্ছে সেখানে বলছে এই বুদ্ধি মানসিক ক্ষমতা ও দৈহিক সঞ্চালনমূলক সমন্বয় সাধন করে। অ্যাথলেটিক, সম্পাদনমুখী শিল্পে বিশেষ করে নৃত্যে এই ধরনের বুদ্ধি প্রয়োগ হয়। চলে আসবো 5 নম্বর বুদ্ধি, যেখানে বলছে স্থানিক বুদ্ধি বা স্প্যাটিউয়াল ইন্টেলিজেন্স। মনের মধ্যে স্থানিক জগতের প্রতিচ্ছবি গড়ে তোলার ক্ষমতা হলো এই বুদ্ধি। যেমন একজন নাবিক বা একজন পাইলট মুক্ত সমুদ্রে বা মুক্ত আকাশে জাহাজ বা বড় জাহাজ চালায়। এই স্থানিক বুদ্ধি যেটা বলা হয়েছে এরকম কোশ্চেন আমি সিটেটেও দেখেছি এবং বিভিন্ন রাজ্যের স্টেট টেটে দেখেছি, যেখানে উল্লেখ করা থাকে যে নাবিক বা একজন পাইলট যে মুক্ত সমুদ্রে বা মুক্ত আকাশে জাহাজ বা বড় জাহাজ চালায় সেটা কোন বুদ্ধির মধ্যে পড়ছে। এইটা যদি আপনারা জানেন পুরোটা, তাহলে এই যে কোশ্চেনটা যেটা পড়েছে সিটেট বা স্টেট টেটে যে মনের মধ্যে স্থানিক জগতের প্রতিচ্ছবি গড়ে তোলার ক্ষমতায় হলো এই বুদ্ধি, যেখানে একজন নাবিক বা একজন পাইলট মুক্ত সমুদ্রে বা মুক্ত আকাশে জাহাজ বা বড় জাহাজ চালায়। অর্থাৎ যখনই মুক্ত সমুদ্রে বা মুক্ত সমুদ্রে নাবিক বা একজন পাইলটের কথা বলা হবে তখন সেটা স্থানিক বুদ্ধির মধ্যেই পড়বে। চলে আসবো 6 নম্বর কোশ্চেন। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট বুদ্ধি, যেটা বলছে আন্তঃব্যক্তিক বুদ্ধি, যাকে বলা হয় ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। যেখানে বলছে অন্যান্য ব্যক্তির ইচ্ছে, প্রেরণা, উদ্দেশ্য বোঝার ক্ষমতাই হলো আন্তঃব্যক্তি বুদ্ধি। অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে সাহায্য করে। অর্থাৎ যে আন্তঃব্যক্তি বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স রয়েছে সেখানে কি বলছে যে অন্যান্য ব্যক্তির ইচ্ছে বোঝা, প্রেরণা,
তার যে উদ্দেশ্য বোঝার ক্ষমতাই হলো এই আন্তঃব্যক্ত বুদ্ধি, অর্থাৎ অন্যান্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে সাহায্য করে এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। যেমন বললাম, বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মটা মনে রাখবেন, আপনাদের সুবিধে হবে বুঝতে। চলে আসবো 7 নম্বর। 7 নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট, যেটাতে বলছে অন্তঃব্যক্তি বুদ্ধি অর্থাৎ ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। দেখো, বাংলা টার্মগুলো দুটোতেই মোটামুটি একই রয়েছে, কিন্তু কোথায় এর পার্থক্য রয়েছে ইংলিশ টার্মে। তাই বারবার বলছি, বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মটাও মনে রাখবে। অন্তঃব্যক্তি বুদ্ধি, তাহলে নিজেকে বুঝতে। অন্তঃব্যক্তি যখনই ইন্ট্রা বলবে তখন নিজের সম্পর্কেই বলা হবে। নিজেকে বুঝতে, নিজের অনুভূতি, ভয় এবং প্রেরণাকে সম্মান দিতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলে অন্তঃব্যক্তি বুদ্ধি। অর্থাৎ অন্তঃব্যক্তি এবং আন্তঃব্যক্তি দু রকমের বুদ্ধির কথা বলেছেন হাওয়ার্ড গার্ডনার। এবং যে বুদ্ধির যে টার্মগুলো রয়েছে, ইংলিশ টার্মগুলো দেখো, আন্তঃব্যক্তি বুদ্ধি যেটা রয়েছে সেটা বলছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, এবং যেটা অন্তঃব্যক্তি বুদ্ধি বলছে সেটা বলছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। অর্থাৎ ইন্ট্রাপার্সোনাল কোনটা, যেটা নিজের সম্পর্কে বলবে, অর্থাৎ নিজেকে বুঝতে, নিজের অনুভূতি, নিজের ভয় এবং প্রেরণাকে সম্মান দিতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলা হয় অন্তঃব্যক্তি বা ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এবং যেটা আন্তঃব্যক্তি বুদ্ধি বা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, এখানে অন্যান্য ব্যক্তির ইচ্ছে, প্রেরণা, উদ্দেশ্য বোঝার ক্ষমতাই হলো আন্তঃব্যক্তি। ঠিক আছে, অর্থাৎ যেটা ইন্টারপার্সোনাল হবে সেটা হবে অপরের জন্য, এবং যেটা ইন্ট্রাপার্সোনাল হবে সেটা নিজের জন্য হবে। এরপর 8 নম্বর বুদ্ধি, যেটা বলছে প্রাকৃতিক বুদ্ধি, যেটা বলছে ন্যাচারালিস্ট ইন্টেলিজেন্স। সজীব পদার্থকে পৃথক করা এবং প্রাকৃতিক জগতের অন্যান্য বৈশিষ্ট্যের প্রতি অনুভূতিশীল হওয়া, যেটা 8 নম্বর যে ইন্টেলিজেন্সের কথা বলেছেন। এরপর যখনই কোনো একজন বৈজ্ঞানিক কিংবা একজন মনস্তাত্ত্বিকবিদ কোনো তথ্য হিসাবে বলবেন, তখনই তার বিষয়ে কিছু না কিছু একটা সমালোচনা থাকবে। ঠিক আছে, তার যে বক্তব্য সেই বিষয়ে একটা সমালোচনা রয়েছে। সেখানে বলছে যে অনেকে গার্ডনারের আন্তঃব্যক্তি বুদ্ধি ও অন্তঃব্যক্তি বুদ্ধির সম্পর্কে সমালোচনা করেন। তাদের মধ্যে বুদ্ধির সঙ্গে এর কোনো সম্পর্ক নয়, এগুলো ব্যক্তিত্বের সংলক্ষণ বা অন্যান্য ধরনের আচরণ যার সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। অনেকে বলেন গার্ডনার কল্পিত কিছু বুদ্ধিকে, যেমন সঙ্গীত, প্রতিভা বলা যায়, বুদ্ধি নয়। অর্থাৎ হাওয়ার্ড গার্ডনারের যে 8 রকমের যে মাল্টিপল যে ইন্টেলিজেন্সের কথা বলেছেন, তার যে সমালোচনাটা হচ্ছে যে অনেকে গার্ডনারের আন্তঃব্যক্তি বুদ্ধি অর্থাৎ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স এবং ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্সকে কি বলেছেন, সমালোচনা করেন, এবং বলেছেন তাদের মধ্যে বুদ্ধির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এগুলি ব্যক্তিত্বের সংরক্ষণ বা অন্যান্য ধরনের আচরণ যার সঙ্গে বুদ্ধির কোনো সম্পর্ক নেই। অনেকে বলেন গার্ডনার কল্পিত কিছু বুদ্ধিকে, যেমন সঙ্গীত, প্রতিভা বলা যায়, বুদ্ধি নয়। অর্থাৎ সেগুলোকে প্রতিভা বলতে পারি আমরা, বুদ্ধি বলতে পারি না। তো বন্ধুরা, এই ছিল হাওয়ার্ড গার্ডনারের যে 8 রকম বুদ্ধির কথা বলেছেন, অর্থাৎ থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের যে কথা বলেছেন সে বিষয়ে আলোচনা। আশা করি ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।